আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাস চলছে, সবাইকে প্রথমেই রমজানুল মোবারক। যেহেতু রমজান মাস, তারাবির রাত, সো সব কিছু মিলিয়ে রোজা ছিলেন সবাই, মোটামুটি শারীরিকভাবে একটু ক্লান্ত থাকি, স্বাভাবিক একটা ব্যাপার। সো ভিডিওতে কোনো অপ্রয়োজনীয় একটা কথাও বলবো না। সুনির্দিষ্টভাবে মার্কেট সম্পর্কে আপনাদের যে মেসেজগুলো দেওয়ার প্রয়োজন এবং যেগুলো আপনাদের মধ্যে জিজ্ঞাসা জন্মে আছে, ইন্ডেক্স বলেন, ইতিপূর্বে শেয়ার করা স্টকগুলোর বর্তমান কন্ডিশন বলেন, কিভাবে আপনি মার্কেটকে ফলো করবেন, ওই স্টকগুলোর কি অবস্থা, আমাদের আসলে কিভাবে অ্যাপ্রোচ করলে আমরা এই মার্কেটে এই ফ্ল্যাকচুয়েশনের মাঝখানেও প্রফিট করতে পারবো, এই পুরো বিষয়টাকে কাভার করার জন্য যতটুকু না বললেই নয়, শুধুমাত্র সেই মেসেজগুলোই আপনাদেরকে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই যদি বলি ইন্ডেক্স নিয়ে, একটা জিনিস মনে রাখবেন, ইন্ডেক্সের আমি আজকে যে অ্যানালাইসিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডেক্সের আপকামিং মার্কেটের স্ট্রাকচার, তাও আবার প্রবাবল মার্কেট স্ট্রাকচার। কথাটার মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ টিল টুডে মার্কেট যেভাবে মুভ করেছে সেই স্ট্রাকচারটাই যদি মার্কেট ফলো করে এবং সেভাবেই আগাতে থাকে, তাহলে এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি হতে পারে। স্ট্রাকচারের মানে হচ্ছে এই ধরনের একটা সুইং এখানে তৈরি হতে পারে, এবং স্ট্রাকচারের মানে এটা না যে এই লেভেলটা 5610 পয়েন্ট পর্যন্ত যাবে কিংবা 5720 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে না, এরকম কোনো কথা আমি বলতেছি না। আমি আপনাদেরকে স্ট্রাকচারটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। তবে হ্যাঁ, ইন্ডেক্সের এই অংশটা আমি বেশিক্ষণ কথা বলবো না, 4-5 মিনিট কথা বলবো, বাট এইটা কমপ্লিটলি পিওর টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আপনাদের সামনে ডিসকাস করব। সো যাদের আসলে চার্টের প্রতি একটু অনাগ্রহ আছে বা সাইকোলজিক্যালি শুধুমাত্র মার্কেটের সেন্টিমেন্ট দিয়ে বা রাজনৈতিক বিষয়গুলো দিয়ে মার্কেটকে দেখতে চান, তারা এই অংশটা স্কিপ করতে পারেন। এরপরে অনেকগুলো স্টক নিয়ে অ্যানালাইসিস আছে, ওগুলো দেখলে আপনার স্টক সম্পর্কিত ধারণা ক্লিয়ার হবে। এইখানে যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে মার্কেট আসলে 1 2 3 4 5 করে একটা আপ মুভ এইখানে কমপ্লিট করেছিল। এই আপ মুভ কমপ্লিট করার পরে মার্কেট এইখানে নিচে চলে এসছে, যেটা আসলে সুইং বি। কেন সুইং বি বা এত বিস্তারিত ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। এইটা হচ্ছে এ বি, এখন মার্কেট সি তৈরি করতেছে। এখন যে মার্কেটের স্ট্রাকচারটা আছে এখনো পর্যন্ত, সেটা এই যে ভলিউমটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই কমার বেশি জানেন যে আসলে ওয়েব বিতে মার্কেটের ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেতে থাকে, যেটা আমরা নির্বাচনের পরের একটা সাইড ইফেক্ট হিসেবে দেখতে পেয়েছি। সো এই জায়গাটাতে এসে মার্কেট যখন কারেকশন শুরু করেছে, এক্সপেক্টেডভাবে আমরা ধরে নিতে পারি এইটা ওয়েব বি চলতেছে, কারণ এই অংশটুকু একটা শার্প আপ ট্রেন্ড ছিল, যেটা ওয়েব থ্রির বৈশিষ্ট্য। সো এইখান থেকে যদি আপনি পিওর টেকনিক্যালভাবে চিন্তা করেন, তাহলে মার্কেট কারেক্টিভ ফরমেশনে আছে। এখন দুই ধরনের মতামত আসতে পারে। এক, আপনার মধ্যে ধারণা বা প্রশ্ন, মার্কেট এই যে আজকে ঘোরা শুরু করলো, গতকালকে ঘুরছে, সবাই দেখতে পাচ্ছেন, সবাই জানি, বুঝতেছি না, বোঝার কিছুই নাই। এখন এই মুভমেন্ট এই পর্যন্ত যেতে পারে কিনা? হ্যাঁ পারে, সম্ভাবনা কম। আমি আমারটা বলছি, আপনি আপনার মতো করে চিন্তা করে নিতেই পারেন। আমার লজিকগুলো আমি আপনাকে বলি, আপনি ব্যাখ্যাটা মিলিয়ে নেবেন। আপনার কাছে যদি মনে হয় লজিক্যাল, তাহলে আপনি সেভাবে অ্যাপ্রোচ করবেন। যদি মনে হয় যে লজিক্যাল না, ডেফিনেটলি আপনি আপনার অ্যানালাইসিসের উপর স্ট্রিক্ট থেকে আপনি এটাকে স্কিপ করতে পারেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, বিগত 3-4 বছরের রমজান মাসের সেকেন্ড হাফে মার্কেটের রিয়াকশনটা কেমন থাকে, এটা একটু মানে ব্যাক হিস্ট্রিটা একটু চেক করে দেখার। আমি যদি আমারটা বলি, তাহলে আমি চেক করে দেখেছি যে সাধারণত রমজান মাসে 10-15 রোজার পর থেকে মার্কেটে ভলিউমটা একটু কমে যায়, মার্কেট কারেকশানে পড়ে যায়, মার্কেটে খুব খারাপ সিচুয়েশন হয়, এরকম না। বাট মার্কেটে ভলিউমের যে মানে ধারাবাহিক বৃদ্ধি, সেইটা একটু স্বাভাবিকভাবেই কমে যায়। যদি আপনি লজিক দিয়ে চিন্তা করেন, এই আপনার ঈদের মধ্যে মানুষের কিছু ক্যাশের প্রয়োজন হয়, আমি ওই ধরনের যদি কমার্শিয়াল লজিকে নাও যাই, আপনি জাস্ট হিস্ট্রি দিয়ে মিলিয়ে দেখেন, রজর মাসে সাধারণত ভলিউম একটু স্লো ডাউন হয়। এই স্লো ডাউনের মধ্যে আবার পার্থক্য আছে। আপনি বলতে পারেন যে গত 2-3 বছরের প্রেক্ষাপট আর এই বছরের প্রেক্ষাপটটা কিন্তু এক না, আসলেই এক না, আমিও স্বীকার করছি। এবছর নতুন একটা সরকার এসছে, নির্বাচন গিয়েছে, সো এইটাকে আমরা বেস ধরতেছি একটা সম্ভাব্য লং টার্ম আপ ট্রেন্ডের, যেটা আগামী 2-3 বছর ধরে চলতে পারে। সেটা নিয়ে কিন্তু আমার কোনো দ্বিমত নাই, আমি আপনাদেরকে বারবার রিপিট করিয়ে দেখেছি। বাট আমি যেটা ধারণা করছি, এই যে 1200+ কোটি ভলিউমের যে মুভমেন্টটা আমরা দেখতে পেয়েছি এবং যেদিনের পর থেকে কারেকশন শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই ভলিউমটাকে ক্রস করতে পারবে, ততক্ষণ পর্যন্ত হায়ার হাই করলেও সেই হায়ার হাই টিকবে না। সো এই জিনিস দুইটাকে যদি আপনি একটু ম্যাচ করানোর চেষ্টা করেন, তাহলে পসিবিলিটিস আছে, আমি আবারও বলছি, শুধুমাত্র পসিবিলিটিস আছে, মার্কেট রমজান মাসে সাইডওয়েজ অ্যান্ড কারেক্টিভ মুভমেন্টে থাকতে পারে। সাইডওয়েজ আর কারেক্টিভ মুভমেন্টের মানে হচ্ছে এইখানে আপনি ট্রেডিং অপরচুনিটি পাবেন, আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু আপনাকে ডেফিনেটলি ক্যাশ ম্যানেজ করে বা মানি ম্যানেজমেন্ট করে আগাতে হবে, কারণ এখানে আপনি মার্কেট 2-3 দিন পজিটিভ পেলে আবার 2-3 দিন নেগেটিভও পাবেন। একটা না মার্কেট আগের মতো এইখান থেকে যেভাবে মার্কেট উঠেছিল, এই ধরনের মুভমেন্ট এইখানে আসার পসিবিলিটি আমার পয়েন্ট অফ ভিউ থেকে টেকনিক্যাল চার্টে কম দেখা যাচ্ছে।
এর বাইরে আমি ভুলও হতে পারি, আমার অ্যানালাইসিস ভুলও হতে পারে, আমি যেটা দেখতে পাচ্ছি সো এটাই আমি আপনাদেরকে দেখালাম। তার মানে এইখানে আমরা উত্থান পতন অর্থাৎ আপ ডাউনের মধ্যে দিয়ে এবং ভলিউম আমি ধারণা করতেছি যে 600 থেকে 900 কোটির মধ্যে, যেমন আজকে 700 প্লাস কোটি হয়েছে, সো আপ ডাউন করে 600 থেকে 900 কোটির মধ্যে ভলিউম থেকে এইখানে আমরা ট্রেডিং অপরচুনিটি পাবো আপ ডাউন করে অন্ততপক্ষে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। এই সাপোর্টটা যতক্ষণ পর্যন্ত না ভাঙতেছে ততক্ষণ পর্যন্ত এই সাপোর্টের উপরে থাকাকালীন জায়গাটাতে ইন্ডেক্স যতদিনই সময় নেক এই সময়টাতে আপনি সেক্টর ভেদে বাই রোটেশন ট্রেড অপরচুনিটি পাবেন। ভয় পেয়ে মার্কেট থেকে ইন্ডেক্স মানে পোর্টফোলিও খালি করে দেওয়া, মার্কেট ফুল ক্র্যাশ, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করার কোনো মানে নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। আর এই লেভেলগুলো কিন্তু আমি বলছি ফিক্সড না, এগুলো টাইম টু টাইম পরবর্তী সপ্তাহে মার্কেট কোন পর্যন্ত গেল, এই স্ট্রাকচারটা ফলো করলো নাকি এটাকে ইনভ্যালিড প্রমাণিত করে এটা ব্রেকআউট করে উপরে উঠে গেল, সেগুলো দেখবো, সেগুলো দেখে আপনাদের সঙ্গে শেয়ার করব, ডিসকাস করব। আপাতত আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমার বেসিক ধারণা মার্কেটে এই ধরনের একটা স্ট্রাকচার ফরমেশন হতে পারে, যেটা প্রিভিয়াসলি প্রুভেন, যেই স্ট্রাকচার ফরমেশন করেই মার্কেটের আগানো কথা যদি স্বাভাবিকভাবে আগায়। সো এই হচ্ছে আমার ইন্ডেক্স সম্পর্কে অ্যানালাইসিস। তবে আমি আপনাদেরকে বলবো ইন্ডেক্স নিয়ে চিন্তা না করে মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের চিন্তা করা উচিত, তাহলে আপনি আপনার ট্রেড থেকে প্রফিট বের করতে পারবেন। গত সপ্তাহের ভিডিওতে আমি আপনাদেরকে যে ওয়াচ লিস্ট শেয়ার করেছিলাম সেখানে দুইটা শেয়ার ছিল, একটা ছিল রানার অটো, যেই সময় আমি আপনাদেরকে এটাও শেয়ার করছিলাম যে শেয়ারটা 32 টাকার ঘরে আমাদের কেনা, তো এই শেয়ারটা 34 টাকা 70 পয়সায় ছিল এবং বলা হয়েছিল এইখান থেকে যদি রিটেস্ট দেয়, এখান থেকে সামান্য একটু ব্যাকে আসলে 33 টাকা প্লাস এরকম একটা রেঞ্জে একটা বাই অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। যদি আমরা সেই অবস্থান থেকে এই জিনিসটাকে রিচেক করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা একটা রিটেস্ট পেয়েছি এবং রিটেস্ট পাওয়ার পর সেম লেভেল থেকে মার্কেটে একটা রিভার্সালও এসেছে। সো যদি আপনাদের ওই দিনের ওই অ্যানালাইসিসটা সঠিক বলে মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে এই শেয়ারটা হয়তো বা আপনারা এই সুযোগে কালেকশন করার চেষ্টা করেছেন। স্টপ লস 32 টাকা 40 পয়সার নিচে ধরতে পারেন। টার্গেটের জন্য আপনারা আপাতত 39 টাকার আশেপাশে 39-40 এই লেভেল পর্যন্তই ধরেন। এখন মার্কেট যেহেতু কারেক্টিভ ফরমেশনে আছে 15% 20% প্রফিট ইজ হিউজ। এখন আপনার মানে এই লেভেল ব্রেক করবে কিনা, 50 হবে কিনা এরকম চিন্তা ভাবনা আপাতত করতে চাচ্ছি না। গেল একটা। এরপর রানার অটোর পরে আপনাদের সঙ্গে যে দ্বিতীয় শেয়ারটা শেয়ার করা হয়েছিল ওয়াশ লিস্ট হিসেবে সেটা ছিল মাগুরা প্লেক্স এবং এটা ছিল 86 টাকা 20 পয়সায়। তো যদি আমরা মাগুরা প্লেক্সের অবস্থানটা দেখি, ওই সময় আমাদের স্টপ লস বলা হয়েছিল 84 টাকা। আমি জাস্ট আপনাদেরকে স্টপ লসটা আজকে পরিবর্তন করে দিচ্ছি। স্টপ লসটা এখন আপনারা 84 টাকার পরিবর্তে ধরবেন 88 টাকা। স্টকটা 7-8 টাকা বেড়েছিল, কে প্রফিট নিয়ে বেরিয়ে গিয়েছেন বা কি করেছেন সেটা আমি জানি না, বাট 86 টাকা থেকে এই মুহূর্তে আজকের দিনেও 91 টাকা 50 পয়সায় আছে, অর্থাৎ 5 টাকা প্রফিট আছে যদি কেউ নিয়ে থাকে আর কি। আমি বলছি না আপনি নিয়েছেন কিনা। আমার আপডেট হচ্ছে এখন থেকে এইটাকে 88 টাকায় স্টপ লস ধরবেন। সুতরাং আপনারা নতুন করে লস হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, মার্কেটের ফ্ল্যাকচুয়েশনে আপনি যদি নিজের সাইকোলজিতে স্ট্রিক্ট থাকতে পারেন তাহলে 102-3 টাকার আশেপাশে গেলে আপনি প্রথম প্রফিটটা টেক করতে পারেন বলে আমি মনে করছি। সো এই আপডেটটা ছিল গত সপ্তাহের ভিডিওর বেসিসে যেই দুইটা শেয়ার ওয়াচ লিস্টে দেওয়া ছিল সেগুলার আপডেট। এর আগে আমি আপনাদেরকে 2 মাস আগে, অলমোস্ট 2 মাস আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যেখানে ট্রেডিংয়ের জন্য আগামী কয়েক মাসের কমপ্লিট সমাধান হিসেবে 10টার বেশি বটমের শেয়ার এবং ট্রেন্ডি শেয়ারের অ্যানালাইসিস শেয়ার করা হয়েছিল। এখান থেকে যেগুলো বটমের শেয়ার ছিল যেমন কপার টেক, তারপর হচ্ছে দেশবন্ধু, তারপর হচ্ছে আর কি ছিল, আর ছিল হচ্ছে মন্নু সিরামিক, সিপার্ল, ওই কয়টাকে আমি ফার্স্ট পার্টে রেখেছিলাম বটম শেয়ার হিসেবে এবং ট্রেডেবল ট্রেন্ডি শেয়ার হিসেবে আমি 5টা শেয়ারের মতো দেখিয়েছিলাম। ওই শেয়ারগুলো আমি আপনাদেরকে আজকে আপডেটেড কন্ডিশন এবং ফলো আপ দেওয়ার চেষ্টা করব যাতে আপনি নিজের সাথে নিজে বুঝতে পারেন যে মার্কেট আসলে কি হচ্ছে, মার্কেটে আসলে কি প্রফিট করা পসিবল হচ্ছে কি হচ্ছে না, নাকি ভুলটা আমাদেরই হয়ে যাচ্ছে যে আমরা আসলে আমাদের সিদ্ধান্তে ফিক্স থাকতে পারতেছি না, এলোমেলো হয়ে যাচ্ছি। এক এক সময় এক এক রকম মুভমেন্টের কারণে, এক একজনের এক এক রকমের আপডেটের কারণে আমরা শুধু সুইচিং করার কারণে আমাদের মেইন প্রফিটগুলো আমরা মিস করে ফেলতেছি। ওই জিনিসটা বোঝার চেষ্টা করব। সো এসিআই যদি আপনারা দেখেন, ওই দিন আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছিল যে এসিআই ব্রেকআউট করেছে এবং এসিআই এর জন্য 189 টাকাতে স্টপ লস ধরে 200 টাকার নিচে এই শেয়ারটা পিক করা যেতে পারে। এইটা আপনাদেরকে ট্রেন্ডি শেয়ারের ওয়াচ লিস্ট হিসেবে শেয়ার করা হয়েছিল, যেটা টার্গেট 240 প্লাস এবং যখন বাড়বে তখন আমি আপডেট দিব বলে এখানে বলা হয়েছিল। আপনারা চাইলে প্লেব্যাক করে দেখতে পারেন। সো এই শেয়ারটা যদি আজকে আমরা দেখি 189 টাকা যেটা ছিল স্টপ লস, এই স্টকটা কখনোই আর স্টপ লসে আসে নাই এবং এই দিন ছিল ভিডিওটা তৈরি করা এবং এরপরে
আমাদের রিটেস্টে প্রায় 15-20 দিন ধরে কেনার সুযোগ দিয়েছে। পরবর্তীতে উপরে উঠে একটা প্রফিট দিয়ে একটা সুইং তৈরি করছে। যারা শর্ট টার্ম ট্রেডার তারা এখানে বেরিয়ে যাবেন, এটাই স্বাভাবিক, কারণ আপনি খালি চোখে দেখতেই পাচ্ছেন যে এটা একটা রেজিস্ট্যান্স। সো এটা যেহেতু রেজিস্ট্যান্স, এই লেভেলে গেলে বাধাপ্রাপ্ত হয়ে নিচে আসবেই, কিন্তু আমাদের স্টপ লস হিট করে নাই। তার মানে ট্রেডটা অ্যাক্টিভ আছে যদি আপনার হাতে থাকে বা আপনি যদি পছন্দ করে থেকে থাকেন। সো আপনাদের জন্য আমার ফলো আপ হচ্ছে, আমি মনে করি যে এই শেয়ারটা এখান থেকে আরও বাড়ার জায়গা আছে। আপনারা যদি এটা নিয়ে থেকে থাকেন তাহলে আরও হোল্ড করতে পারেন, এবং এই শেয়ারটা 250 টাকা থেকে 280 টাকার রেঞ্জে, আমি স্পেসিফিক বলতে পারবো না, আমার সেটা জানার সাধ্য ক্ষমতা নাই, ধরে রাখুন রাফলি 260-70, 10 টাকা প্লাস মাইনাস হতে পারে, এইরকম রেঞ্জে যাওয়ার পরে যদি এখানে প্রফিট টেক প্রেশার দেখতে পান তাহলে এইখানে আপনারা শেয়ারটাকে সেল করতে পারেন, প্রফিট টেক করে ফেলতে পারেন। সো এইটা ছিল আমার এসিআই এর জন্য আপডেট। ট্রেড কিন্তু দেখেন মার্কেটে ফ্ল্যাকচুয়েশন হয়েছে, নির্বাচন হয়েছে, উত্থান পতন অনেক কিছু হয়েছে, বাট স্টপ লস হয় নাই, শেয়ারটা কিন্তু তার গন্তব্যের দিকে যাচ্ছে। আমি জাস্ট, আপনি মনে করতে পারেন যে এসিআই নিয়ে দেখালেন, সো একটা মিলে গেছে। আমি আপনাকে এইখান থেকে এই পর্যন্ত যতগুলো শেয়ার আছে সবগুলো শেয়ার, 5টার উপরে শেয়ার আছে, ধারাবাহিকভাবে আমি দেখানোর চেষ্টা করব যে মার্কেট আসলে হচ্ছেটা কি আর আমাদের ভুলটা আসলে কোথায়। এসিআর পরে আপনাদেরকে যে শেয়ারটা এখানে দেখানো হয়েছিল সেটা হচ্ছে সোনারগাঁ, এবং সোনারগাঁর প্রথম টার্গেট ছিল 35 টাকা 80 পয়সা, এবং এটার মূল টার্গেট ছিল ট্রেডিংয়ের জন্য 44 টাকা। এবার যদি আমরা একটু সোনারগাঁর চার্টে যাই, সোনারগাঁর চার্টে আমরা দেখতে পাচ্ছি এই যে এই লেভেলে ভিডিও ছিল, এই ক্যান্ডেলে ভিডিও ছিল, এই ক্যান্ডেলের পরে এখানে আপনি দেখতে পারেন যে মার্কেট নিচে নেমেছিল, কিন্তু এটার ক্লোজিং কিন্তু এইখানে, ক্লোজিং কিন্তু 29 টাকার উপরে। সো ক্লোজিং যেহেতু 29 টাকার উপরে, পরবর্তীতে কিন্তু স্টপ লস চলে এসেছে 26 টাকা 30 পয়সায়। সো এইটা একটা বেস তৈরি করছে নতুন করে। পরবর্তীতে দেখেন এই যে 35 টাকা 80 পয়সা, যেটা গত দিন হিট করে আজকে ব্রেকআউট করছে, এবং এখনো পর্যন্ত যে 44 টাকার আপডেটটা বলা ছিল সেই 44 টাকার আপডেটটাই প্রযোজ্য। ইভেন যাদের হাতে ছিল আজকে ছিল আসলে কোয়ান্টিটি বাড়ানোর জায়গা, কালকেও যদি একটু রিটেস্টে দেয় এবং মার্কেট স্বাভাবিক থাকে, যাদের হাতে আছে নতুন এন্ট্রির জায়গা কিন্তু এটা না, ভুলেও এইটা নতুন এন্ট্রির জায়গা না। যারা ফলো করেছিলেন, যাদের হাতে আছে 30% কোয়ান্টিটি বাড়িয়ে আপনি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতে পারেন, দ্যাটস ইট। সো এইটা ছিল সেকেন্ড স্টক। এবার যদি আমরা সোনারগাঁকে কেটে দেই, এরপরে ছিল সিনো বাংলা। সিনো বাংলার কি অবস্থা ছিল? সিনো বাংলার অবস্থা ছিল, এটা বলা ছিল 51 টাকা 52 টাকার রেঞ্জে প্রথম টার্গেট, এবং এই রেজিস্ট্যান্সটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট করতে না পারতেছে এইখানে স্টকটা মুভমেন্ট করবে, এবং এইটা ব্রেকআউট করলে মার্কেটে এই স্টকটার টার্গেট 66-67 টাকা দেখানো ছিল। আমরা যদি সিনো বাংলার চার্টে যাই, সেম লেভেলটা এখনও দেখানো আছে, এবং এই শেয়ারটা কিন্তু এই যে 51-52 টাকার টার্গেটটা হিট করে ফেলছে। যদি আপনার হাতে থেকে থাকে, এটা ছিল শর্ট টার্ম প্রফিট টেকিংয়ের জায়গা, যেটা ভিডিওতেও বলা ছিল। আর আপনি যদি এখনও হোল্ড করে থাকেন, স্টকটা অ্যাবসোলিউটলি ফাইন আছে। দেখেন কিছু কিছু শেয়ার শার্প মুভ করে, কিছু কিছু শেয়ার একটা চ্যানেলের মধ্যে দিয়ে স্লোলি আস্তে আস্তে পারে। সো এই শেয়ারটা হচ্ছে একটা চ্যানেলের মধ্যে দিয়ে স্লোলি, মানে ধৈর্যশীল ব্যক্তিদের ট্রেডের কন্ডিশন আর কি। এটা আসলে লাফালাফি করলে কাজ হবে না, বাট যেদিন এই শেয়ারটা এটাকে ব্রেকআউট করবে সেদিন আপনি মনে রাখতে পারেন যে আপনি 65-66 টাকার এই যে লেভেলটা এখানে ড্র করা আছে, এই টার্গেটটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ট্রেডটা রানিং আছে, স্টপ লস তো দূরের কথা, প্রশ্নই ওঠে না। সিনো বাংলার পরে এবং এখানে দেখেন সিনো বাংলাতে কিন্তু এই জিনিসই দেখানো ছিল যে এখানে যাবে, বাধাপ্রাপ্তভাবে এখানে আপ ডাউন হবে, এই লেভেল পর্যন্ত এসে একটা নির্দিষ্ট সময় পরে ব্রেকআউট করে এই টার্গেটটা দিবে। এখনো পর্যন্ত সেভাবেই আগাতে আমরা দেখতে পাচ্ছি। আনোয়ার গ্যালভানাইজিং এই চার্ট প্যাটার্নটা ব্রেকআউট করে এখানে এটা নজরে রাখতে বলা হয়েছিল, কারো হাতে থাকলে হোল্ড করতে বলা হয়েছিল, এবং এটা ব্রেকআউট করলে এটা সামনের দিকে টার্গেট দেখানো ছিল একটু টার্গেট। তাহলে আমি মুখে বলেছি, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন টার্গেটগুলো কি বলেছি। আমার যতটুকু মনে আছে 102 টাকা 3 টাকার কথা বলা ছিল, কারণ আমার চার্টে সেভাবেই ড্র করা আছে। এবং এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্ট যখন ব্রেকআউট করছে, ব্রেকআউটের এক ক্যান্ডেল নিচে স্টপ লস ধরে এই স্টকটা যদি কেউ হোল্ড করতে পেরে থেকে থাকে, কারণ এখানে আমি হোল্ড করতে পারি নাই, আমি কিনে 2 টাকা প্রফিটে বের হয়ে গেছিলাম, কারণ এই ফ্ল্যাকচুয়েশনে আমার তখন অন্য শেয়ার আমি সুইচ করেছিলাম, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাট আমি দেখাচ্ছি যে ট্রেডগুলো ভুল ছিল কিনা। এখানে কিন্তু একটা ট্রেড না, একের পর এক ধারাবাহিকভাবে দেখানো হচ্ছে সিকোয়েন্সিয়ালি, এবং 2 মাস আগের স্টকগুলোর আপডেট দেখানো হচ্ছে। তো এই শেয়ারটাও তার প্রাথমিক টার্গেট হিট করে ফেলছে। এখন নতুন ট্রেন্ড কোন পর্যন্ত যায়, কি অবস্থায় যায়, এখন ট্রেডগুলোকে কীভাবে ফলো করতে হয়, আপনি চাইলে এই স্টপ লসটাকে এখন এই সুইং লোতে নিয়ে আসতে পারেন। 98 টাকাতে স্টপ লস ধরে আপনি এখান থেকে আবার হোল্ড করতে পারেন। স্টপ লস কিন্তু এখন আর এখানে 85 টাকা ধরা যাবে না, এটা মাথায় রাখতে হবে। সো আনোয়ারের পরে
আনোয়ারের পরে এখানে দুইটা শেয়ার নিয়ে সতর্ক করা হয়েছিল, একটা হচ্ছে বিডি থাইফুড, এবং বিডি থাইফুড সতর্ক করার পরে দেখানো হয়েছিল এই শেয়ারটা আবার কোথায় এসে সাপোর্ট পাবে, কোথা থেকে ঘুরতে পারে, সেখানে দাগ দিয়ে বক্স করে জোন দিয়ে দেখানো হয়েছিল যে আবার যখন এই শেয়ারটা এখানে আসবে তখন এখানে এন্ট্রি সিগন্যাল জেনারেট করে কিনা খুঁজতে, যদি এন্ট্রি সিগন্যাল জেনারেট করে সেকেন্ড টাইম আবার এই 11 টাকার আশেপাশ থেকে এই 13 টাকার আশেপাশ পর্যন্ত এখানে আবার একটা ট্রেডিং অপরচুনিটি পাওয়া যাবে, এবং সেটার টার্গেট আসলে 15 পর্যন্ত দেখানো, ওটা ব্রেকআউট হয় নাই যেহেতু ওইদিকে না যাই। এখন দেখেন এইখান থেকে সেমভাবে নিচে নেমে আলটিমেটলি সে এইখানে এসে, আপনি যদি ইন্ডিকেটরে যান, আপনি যদি ডাইভারজেন্স খুঁজেন, এমএসিডি ক্রসওভার খুঁজেন, হোয়াট এভার ইট ইজ যেটা আপনি খুঁজেন, এখানে দেখেন সুইং লো, এখানে সুইং হাই। সো ছোটোখাটো একটা ডাইভারজেন্স তৈরি করে বাই সিগন্যাল দিয়ে এখানে কিন্তু সে 10 টাকা 50 পয়সা থেকে অলরেডি 12 টাকার কাছাকাছি, আজকে 12 টাকা ছিল, সো এখানে কিন্তু সে 12-13% গেইন নতুন করে দিয়ে দিয়েছে, এবং আমি বিলিভ করি যে এটা এই পর্যন্ত হিট করবে। আমি আপনাকে আজকে কিনতে বলতেছি না, আমি আপনাকে ফলো আপ দিচ্ছি যে কোথায় কিনতে হবে সেটা তো আগে থেকেই বলা ছিল, ওখানে বাই সিগন্যাল আসলে, এবং কোথায় টার্গেট হবে সেটাও আগে থেকে বলা ছিল, এবং এইখানে এটা কমতে পারে, এখান থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছিল, সেই জিনিসটা আপনাদেরকে জাস্ট ফলো আপ দিয়ে দেখানো হলো। এরপরে হচ্ছে বিডি থাইফুড, যেটা ওই 2 মাস আগে ওই সময় মার্কেটে ট্রেন্ডি একটা শেয়ার ছিল, যেখানে আপনাদেরকে বলা হয়েছিল যে এটা তার টার্গেট হিট, এইখান থেকে নতুন করে আর ওপরের দিকে ওঠার পসিবিলিটি আমার অ্যানালাইসিস অনুযায়ী ছিল না, মার্কেটে যদিও রিউমার ছিল, তো সতর্ক করে বলা হয়েছিল যে এখান থেকে মার্কেট কমতে পারে এবং নতুন এন্ট্রির পজিশন তৈরি করবে শুধুমাত্র তখন যখন নিচে এসে এইভাবে একটা সুইং তৈরি করবে, সুইং তৈরি করার পর পুনরায় সেইখানে উঠবে, উঠার পরে আবার ব্রেকআউট করে যখন রিটেস্ট করবে তখন সেকেন্ড এন্ট্রি, এবং এইরকম একটা সিনারিও ঘটার সম্ভাবনা এখানে সুইং তৈরি করার, রাউন্ড শেপে সুইং তৈরি করার পসিবিলিটিস দেখানো ছিল। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে সেম একটা রাউন্ড শেপে আমরা একই ধরনের চিত্র দেখতে পাইছি, আজকে পর্যন্ত কিন্তু আমরা ওই লেভেল ব্রেকআউট করি নাই। তার মানে আপনি যদি ওই অ্যানালাইসিস ফলো করে থেকে থাকেন তাহলে এই সমস্ত জায়গায় আপনি এন্ট্রি নেওয়ার অপরচুনিটি পেতেন বা নাও নিতে পারেন, আমি জাস্ট ফলো আপ দেখাচ্ছি। এবং নতুন এন্ট্রিটা কখন হইতে পারে, যখন এই লেভেল ব্রেকআউট করে রিটেস্ট করে রিভার্সাল করার চেষ্টা করবে এইখানে। ট্রেডিংয়ের নিয়ম কিন্তু আপনি কত টাকায় কিনলেন সেটা না, রুল বেসড ট্রেডিং, পজিশনটাকে আপনাকে বুঝতে হবে যে কোথায় কেনা উচিত, যে এই যে জিনিসটা এরকম একটা কিছু হইতে পারে, এইটা খুব বেসিক সেন্স ছিল যদি আপনি মার্কেটের রিউমারের সাথে নিজেকে না মেলান। সো আমি আপনাকে এতগুলো স্টকের ফলো আপ একটা ভিডিও থেকে একসঙ্গে এই কারণে দেখালাম, আরও আছে মেসেজ আছে, আরও শেষ হয় না এই ভিডিও, কি করতে হবে আপনার করণীয় সেরকমও কিছু মেসেজ পাবেন, অসুবিধা নেই, আরেকটু ধৈর্য ধরেন, আমি শর্টকাটেই বলছি, একটা মিনিটে কিন্তু সময় নষ্ট করতেছি না আপনাদের। সো একটু বোঝার চেষ্টা করেন যে আপনি যদি এইখান থেকে আসেন একের পর এক এসিআই, সোনারগা, এটা সেটা যে কয়টাই আপনাদেরকে শেয়ার করা হলো, সেই কয়টা এত মানে ফ্ল্যাকচুয়েটিং মার্কেটে, ইলেকশন গেল, সব কিছু গেল, এর মাঝখানেও প্রত্যেকটা স্টক যেটা কমার এক্সপেকটেশন ছিল সেটা কমেছিল, যেটা বাড়ার এক্সপেকটেশন ছিল সেটা বেড়েছে, এবং স্টপ লস হয় নাই। এখন এই 5টা স্টক ডেফিনেটলি আপনি কিনেন নাই, স্বাভাবিক ব্যাপার, আমিও তো এই 5টা স্টক কিনি নাই, বাট আপনি যদি এই 5টা স্টক থেকে ওই প্ল্যান অনুযায়ী 1-2টা স্টকও কিনে থেকে থাকেন, কিংবা ওই ধারণাটাকে নিজের মধ্যে ধারণ করে বোঝার চেষ্টা করে ওইটার সাথে ম্যাচ করে আপনি আপনার পছন্দের কোনো স্টকে অ্যাপ্লাই করে থেকে থাকেন, স্টকগুলো অনেক বাড়ছে আমি তা বলতেছি না, যদি 10-15%, 10%ও যদি বেড়ে থাকে, আসলে কি আমরা 10% পোর্টফোলিও বাড়াইতে পারছি কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। যদি বাড়াইতে পেরে থেকে থাকি তাহলে সাকসেস, আদারওয়াইজ আসলে এই যে মার্কেটে কি হইলো, অমুক অ্যানালিস্ট কি বললো, বিনিয়োগের অ্যাডমিন এসে কি বললো, অমুক চ্যানেলের অ্যাডমিন এসে কি বললো, ডাজেন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি দিন শেষে ম্যাটার করে হচ্ছে আপনি কতটুকু রিয়েলাইজ করতে পারলেন, কতটুকু নিজের মধ্যে ধারণ করতে পারলেন, এবং সেটাকে কিভাবে আপনি কাজে লাগাতে পারলেন। মার্কেটের দোষ দিয়ে, নির্বাচনের দোষ দিয়ে, ইরান ওয়ার, এটা সেটা, এগুলোর কারণে শর্ট টার্ম ফ্ল্যাকচুয়েশন হবে, এটা আপনিও জানেন, এটা আমিও জানি, বাট 1-2টা ভিডিও থেকে যদি সিকোয়েন্সিয়ালি 5-7টা ট্রেডের একই ধরনের মানে অ্যানালাইসিস যদি 2 মাস যাবত সেটা ফলো করে থেকে থাকে, তাহলে মার্কেট কিন্তু মার্কেটের নিয়মে চলতেছে। আমার এখানে ক্রেডিট নিয়ে কোনো লাভ নাই, কারণ এই শেয়ারগুলোতে প্রফিট হইলেও আপনার হয়েছে, লস হইলেও আপনার হয়েছে, বাট বিষয়টা হচ্ছে মার্কেট যে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী, চার্টের টেকনিক্যাল রুল অনুযায়ী চলতেছে এত কিছুর মধ্যেও, সেইটা আপনাদেরকে বোঝানো। আর এটা যদি আমরা একবার বুঝতে পারি, তাহলে এই যে নিউজের পিছনে, এগুলোর পিছনে ছুটে বা কে কী বললো এগুলোর পিছনে ছুটে আমরা কনফিউজড হব না। ফাইনালি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে ব্যাপক পরিমাণ প্রশ্ন এবং কনফিউশন ছিল, এবং ক্লিয়ারভাবে বলা ছিল যে ইন্স্যুরেন্স সেক্টরের প্রথম টার্গেট 39-40 লেভেলে, যে দাগ দিয়ে দেখানো ছিল এই লেভেল পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত ইন্স্যুরেন্স, যত ইন্স্যুরেন্স আছে আপনার হাতে সবগুলোকে হোল্ড করতে বলা ছিল। যদিও সেটার পরবর্তী ফলো আপ আরেকটা ভিডিও আসছে, আজকে আরেকবার আপডেটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ঠিক সেই লেভেলটাকেই টাচ করছে, এবং সেই লেভেলটাকে টাচ করে মার্কেট এখানে সাস্টেইন করার চেষ্টা করতেছে, এবং আমি এখনও মনে করি ইন্স্যুরেন্স সেক্টরের টার্গেট শেষ হয় নাই। ইন্স্যুরেন্স সেক্টরের
পরবর্তী শর্ট টার্ম টার্গেট তাও কয়েক মাসের মধ্যেই এটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে 44-45 লেভেল। তবে এখন ইন্স্যুরেন্সগুলোকে আপনি স্টক বাই স্টক চার্ট দেখে আপনাকে ট্রেড করতে হবে। 100% ট্রেডেবল অবস্থায় আছে, 100% ট্রেডেবল অবস্থায় আছে। ভয় পাওয়ার কোনো কিছু আছে বলে আমি কোনো অ্যাঙ্গেলেই মনে করি না, কোনোভাবেই দেখতেছি না। আপ ট্রেন্ড চ্যানেল দিয়ে সুন্দর করে সিকোয়েন্সিয়ালি সে আস্তে আস্তে বাড়তেছে। সো মানে যাই হোক, একটা দুইটা শেয়ার মিলতেই পারে, স্বাভাবিক ব্যাপার। বাট যখন একটা ভিডিওর সবগুলো চার্ট অ্যানালাইসিস একই মানে টাইম হরাইজনের মধ্যে মিলবে, তখন বুঝতে হবে অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেট আসলে ঠিকভাবেই বিহেভ করতেছে। আমাদের হয়তো কোথাও গ্যাপ হয়ে যাচ্ছে, আমরা হয়তো বা কোথাও বুঝতে পারতেছি না, বা সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা স্থির থাকতে পারতেছি না, আমরা আমাদের প্ল্যানটাকে বিশ্বাস করতে পারতেছি না। হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, আরেকজনের আরেক কথায় মানে ইনফ্লুয়েন্স হয়ে হয়তো বা আমরা এই প্রফিটগুলোকে মিস করতেছি। সো এই জায়গাগুলোতে আমরা একটু সচেষ্ট হই। আর এই পর্যায়ে আপনারা জানেন, গত 2 সপ্তাহে বলেছি, প্রত্যেক বছর রমজান মাসে বিনিয়োগের যে টেকনিক্যাল অ্যানালাইসিসের ডিটেল ট্রেনিং প্ল্যানটা আছে, সেই ট্রেনিংয়ে আসলে একটা ডিসকাউন্ট দেওয়া হয়। এখন এই মুহূর্তে পুরো রমজান মাস জুড়ে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। 20% ফ্ল্যাট ডিসকাউন্টে আপনারা বিনিয়োগের ট্রেনিং কোর্সটাতে জয়েন করতে পারবেন। 100% রেডি টু ওয়াচ ক্লাস, আপনারা জয়েন করার সঙ্গে সঙ্গে ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন। ক্লাসগুলো রেডি করা আছে, এবং ক্লাসগুলো করার পর যদি আপনারা কোনো টপিকে কোনো কিছু না বুঝেন, সেগুলো আমার কাছে জিজ্ঞেস করতে পারবেন। এটা লাইভ কোর্স না, আমি আসলে এখন সময় করতে পারি না। আর অলরেডি 1000+ স্টুডেন্ট ইনশাল্লাহ মার্কেটে আমি সাকসেসফুলি ট্রেনিং করিয়েছি। সো একটা এক্সপিরিয়েন্স, ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আপনাদের আসলে কি প্রয়োজন, কোথায় চ্যালেঞ্জ, ওই বিষয়গুলো আমি মোটামুটি বুঝতে পারি বলে আমার ধারণা, বাকিটা আপনারা ভালো বলতে পারবেন। সো ওইভাবেই আসলে কোর্সটাকে ডিজাইন করা, আলাদা আলাদাভাবে ম্যান টু ম্যান আসলে বসে ডিসকাস করে আপনার বা আমার কারোই সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করবেন, আপনার যখন ফ্রি টাইম, যখন আপনি মানে সুবিধাজনক অবস্থানে থাকবেন, যে কোনো প্লেসে থাকবেন, যে কোনো ডিভাইস দিয়ে আপনি ঢুকে এই ক্লাসগুলোকে আপনি এনজয় করতে পারবেন। সো এই হচ্ছে মূল ওভারঅল সামারি। আর এমনিতে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে, যদি আমাদের মার্চ মাসের গ্রুপে কেউ জয়েন করতে চান, আমাদের একটা কনসালটেন্সি গ্রুপ আছে। কনসালটেন্সি গ্রুপ মানে আপনার পোর্টফোলিও ম্যানেজ করা হয়, প্রফিট শেয়ার নেওয়া হয়, টাকার বিনিময়ে আপনাকে প্রফিট করে দেওয়া হয়, নাথিং এলস, এরকম কোনো কিছুই না। আমি আপনাদেরকে এইখানে যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শেয়ার করেছিলাম, যেগুলো আজকে ফলো আপ করলাম, এখানে কি করছি দেখেন, 2 মাস আগে শেয়ার করছি, 2 মাস পরে আজকে ফলো আপ করলাম। 1 সপ্তাহ আগে একটা ভিডিও শেয়ার করি, পরের সপ্তাহে এসে সেটার ফলো আপ করি। ওই গ্রুপটার মধ্যে জাস্ট পার্থক্য হচ্ছে এই ইন্ডেক্সের প্রতিদিনের আপডেটটা দেওয়া হয়, আজকে কতটুকু কীভাবে কি আমরা অ্যাপ্রোচ করতে পারি সেটা, এবং ওইখানে যখন একটা স্টকের চার্ট দেওয়া হয়, সেটা প্রতিদিন ফলো আপ করা হয়, 2-1 দিন পরই সেটার আপডেট দেওয়া হয়। সো সোজা বাংলা ভাষায় হচ্ছে, এই গ্রুপটা আপনাকে আপনার ট্রেডিংয়ের সিদ্ধান্ত নিতে শুধুমাত্র হেল্প করবে। বাই সেল কি করবেন না করবেন একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। প্রফিট হইতে পারে, লস হইতে পারে, এরকম কোনো কিছু না যে কারো কোনো গ্রুপে জয়েন করলে আপনার প্রফিট হবে বা আমার গ্রুপে জয়েন করলে আপনার, এরকম কিছুই না। যদি আপনি মনে করেন আপনি আসলে মার্কেটে সময় দিতে পারতেছেন না, কিংবা আপনার একটু স্কিলে ঘাটতি আছে, আপনার একটু হেল্প প্রয়োজন, তাহলে চাইলে আমাদের কনসালটেন্সি গ্রুপে জয়েন করতে পারেন, যেটা মান্থলি গ্রুপ। মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হবে, ফেব্রুয়ারি মাসে তো জয়েন করার সময় অলরেডি শেষ। সো কারো আগ্রহ থাকলে এই নাম্বারে জয়েন করতে পারেন। আর সর্বশেষ আজকের ভিডিওর যেটা লাস্ট একটা মেসেজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে, আমি গত 2-3 মাসে আপনাদের সামনে মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো কথা বলি নাই, আজকের ভিডিওতে একটু বলতে চাই। সেটা হচ্ছে, আপনার হাতে আমরা তো একটু ভ্যারিয়েশন করে স্টক রাখার চেষ্টা করি, ডেফিনেটলি আপনিও করেন, কারণ আপনি যদি বিনিয়োগের ভিডিও থেকে থাকেন, তাহলে আপনি জানেন যে কীভাবে আসলে পোর্টফোলিওটাকে ট্রেডের জন্য রেডি রাখতে হয় সবসময়। সো আমি আপনাকে বলবো যে আপনার পোর্টফোলিওতে যদি ফাইন্যান্স সেক্টরের ব্যাংক কিংবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে থাকে, তাহলে মিউচুয়াল ফান্ড নিয়ে লাফালাফি করা আপনার জন্য জরুরি না, ওটাই আপনার জন্য এনাফ। বাট যদি আপনার কোনো ফাইন্যান্সের স্টক না থেকে থাকে, তাহলে নতুন করে নজর দিতে চাইলে বা ব্যাংকে প্রফিট টেক করে ফেলে থাকলে, সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের দিকে একটু নজর দিতে পারেন। এখানে সুবিধাটা কি, অল্প টাকায় কেনা যায়, তো যদি আপনি 1 লাখ কোয়ান্টিটি কিনেন, 50 পয়সা বাড়ে, তাও কিন্তু 50,000 টাকা প্রফিট করা যায়। সো ওই সেন্সে যাদের আসলে ছোটো পোর্টফোলিও, ছোটো স্টকগুলো কিনতে প্রেফার করেন, তারা একটু মিউচুয়াল ফান্ডের দিকে নজর দিতে পারেন। কেন বলছি দেখেন, খুব ক্লিয়ারলি আপনাদের দেখিয়ে দিই। মিউচুয়াল ফান্ডের যে সেক্টরটা, এটা কিন্তু সেক্টরের চার্ট, আমি স্টক নিয়ে কথা বলতেছি না আজকে, এইটা সেক্টরের চার্ট। এই সেক্টরের চার্টটা বটম তৈরি করে, কারেকশন শেষ, আগেই ক্লিয়ার করে দিচ্ছি, সেক্টরের কারেকশন শেষ করার পরে এইটা অ্যাকুমুলেশন জোন। আপনারা যারা অ্যাকুমুলেশন বুঝেন, এইটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন মিউচুয়াল ফান্ড সেক্টরের, এবং এই অ্যাকুমুলেশন জোনটা ব্রেকআউট করেছে উইথ ভলিউম।
এখানে অনেক লাল ভলিউম দেখতে পাচ্ছেন, ওগুলার ডেপথে যাচ্ছি না, আমি এটুকু জাস্ট সামারি করে বলি সেক্টরটা ঠিকঠাক অবস্থানে আছে, ভালো আছে, সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে, এই লেভেলে ডিস্ট্রিবিউশন হবে না, সো এটা ভয়ের কিছু নাই। এইখানে ব্রেকআউট করে এটা রিটেস্ট করছে এবং রিভার্সালের একটা ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি। সো এই কারণে আমি আপনাদেরকে বললাম যে মিউচুয়াল ফান্ড সেক্টরটার দিকে নজর রাখতে পারেন। সেক্টরটার স্টপ লস ধরবেন 5 টাকা 70 পয়সায়, বর্তমানে 5 টাকা 90 পয়সায় আছে, তার মানে মাত্র 20 পয়সা নিচে স্টপ লস। সেক্টরের আবার স্টপ লস ধরে কিভাবে? এটার মানে হচ্ছে এই সেক্টর থেকে যে স্টকগুলো আপনি পছন্দ করবেন বা যেটা আপনার হাতে আছে, ওই শেয়ারটা যখন আপনি ট্রেড করবেন, ওই ট্রেড করাকালীন অবস্থায় আপনি মিউচুয়াল ফান্ড সেক্টরটার দিকে নজর রাখবেন। কোনো কারণে যদি এই মিউচুয়াল ফান্ড সেক্টরটা 5 টাকা 70 পয়সার নিচে ক্লোজিং দিয়ে দেয়, এরকম পিন দিলে সমস্যা নাই, যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে আপনি মিউচুয়াল ফান্ড সেক্টর থেকে বেরিয়ে এসে অন্য কোনো সেক্টরে ট্রেড করার প্ল্যান করতে পারেন, কারণ 5 টাকা 70 পয়সার নিচে চলে আসলে সেক্টরটা আবার অ্যাকুমুলেশন জোনে চলে যাবে, এটার যে ট্রেন্ড তৈরি হওয়ার সম্ভাবনা সেটা আপাতত ইনভ্যালিড বলে গণ্য হবে। আর যদি এই সেক্টরটা এখন নতুন করে 5 টাকা 80 পয়সার নিচে আর না নামে এবং এখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়া শুরু করে, সময় নেক, এটা এইখানে আবার এইখানে 15-20 দিন 1 মাস সময় নিতে পারে, আবার এইখানে 1 মাস সময় নিতে পারে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। মূল কথা হচ্ছে নিচে নামা যাবে না, নিচে না নেমে যদি এটা আস্তে 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 উপরে ওঠে, যেমন ফর এক্সাম্পল এই যে এইখানে যেভাবে উপরে উঠেছে, আমি ধরে নিচ্ছি যে এইভাবেই উঠবে, এর থেকে আমরি খুব স্পিড উঠবে আমি সেটা বলতেছি না, ধরেন এইখান থেকে এখন যদি এইভাবে উপরে ওঠে, আমি এটাই বুঝাচ্ছি। সো এইখানে কিন্তু হিউজ ট্রেড অপরচুনিটি পাবেন এইভাবে যদি উপরে ওঠে, এবং সেক্টরটার টার্গেট হবে ওই যে যেভাবে ইন্স্যুরেন্সের টার্গেট দিয়েছিলাম 39-40 প্রথম টার্গেট, এবং এখন দ্বিতীয় টার্গেট দিয়ে রাখলাম 44-45, ঠিক তেমনিভাবে মিউচুয়াল ফান্ডের পজিশন ট্রেডিংয়ের টার্গেট হবে সেক্টরাল চার্টে 7.5। যদি আপনি ট্রেড করেন এবং সেটা যদি পজিশন ট্রেড করেন, তাহলে ওই স্টকে যতই ইন্টারনাল ফ্ল্যাকচুয়েশন হোক, সেক্টর যতক্ষণ পর্যন্ত 7.50 টাকার আশেপাশে না পৌঁছাচ্ছে, আপনি চাইলে এই সময়টা 2 মাস লাগুক 3 মাস লাগুক ওই স্টকগুলোতে ট্রেড রানিং রাখতে পারেন, হোল্ড করতে পারেন। এর আগে আপনি প্রফিট নেবেন কি করবেন, ইটস আপ টু ইউ, এটা তো মালিক আপনি, টাকার মালিক আপনি, যেহেতু সিদ্ধান্ত নেওয়ার মালিকও আপনি। এখন যদি বলেন মিউচুয়াল ফান্ডে তাহলে কোন স্টক, এটাও বলে দেন, এইটা একটু পরে বলি, আপাতত তো সেক্টর বলে দিলাম। নিজের ব্র্যান্ড একটু খাটান, একটু খোঁজাখুঁজি করেন, আমি তো খোঁজাখুঁজি করবই। আর এর বাইরেও যদি আপনি কোনো একান্তই খুঁজে না পান, তাহলে ওই যে মার্কস গ্রুপেও জয়েন করতে পারেন, ওখানেও আমি আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করবো। তবে গ্রুপে জয়েন করাটা মেন ফ্যাক্ট না, গ্রুপে জয়েন না করলেও আমি আগামী সপ্তাহে একটু ইন্ডেক্সের কন্ডিশনটা বুঝে নেই, কারণ যেহেতু ইন্ডেক্সে এখানে একটা মানে একটু ক্রিটিক্যাল জোন, অনেকেই অনেক রকম ভাবতেছে, বাট আমি যেটা ভাবতেছি সেটা বলতেছি। এখানে যেহেতু একটা আপ ডাউন জোন, সো এখানে ম্যাচুরিটি মিলিয়ে ট্রেড করার একটা ব্যাপার আছে যদি শর্ট টার্ম ট্রেডের প্ল্যান করেন। সো ওগুলো একটু দেখি, একটু এই সপ্তাহটা বুঝি, বোঝার পরে প্রয়োজনে আগামী সপ্তাহে এখান থেকেও 1-2টা শেয়ার আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আর এর বাইরে গ্রুপে থাকলে তো আপনি পাবেনই। সো এই হচ্ছে সামারি। আমি আশা করছি আজকের ভিডিওটা দেখলে মার্কেটের বর্তমান স্ট্রাকচার, আমি পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না, মার্কেটের স্ট্রাকচারটা কোন লেভেলে আছে, কী ধরনের স্ট্রাকচার বা বিহেভিয়ার তৈরি হয়ে মার্কেট উপরের দিকে উঠতে পারে, এবং যতক্ষণ পর্যন্ত এই লেভেলের নিচে না নামতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট ট্রেডেবল। যখন এই লেভেলের নিচে নামতেছে তখন এইখানে সাপোর্ট নিবে না, এইখানে সাপোর্ট নিবে না, এইখানে সাপোর্ট নিবে, এটা নিয়ে যুক্তিতর্ক না করে এই টাইমটা ক্যাশে থাকা সেফ, এই টাইমটা ট্রেড করার কোনো দরকার নাই। আর এই টাইমটুকুতে আপ ডাউন পাবেন, এই টাইমটুকুতে আপনি ট্রেড করবেন, বাট ক্যাশ ম্যানেজ করে ফুল লোডে থেকে না। আপনার হাতে থাকা 2টা স্টক যদি থাকে, ওই 2টা যখন প্রফিট উঠবে এবং ম্যাচিউর হবে, আপনি আরও 2টা স্টক কিনেন, কোনো অসুবিধা নাই। বাট আপনার হাতে যাতে একই সাথে অনেকগুলো শেয়ার ইম্যাচিউরড অবস্থায় না থাকে, অর্থাৎ মার্কেট বাড়তেছে দেখে কালকে হঠাৎ করে আপনি 4টা 5টা স্টক কিনে ফুল লোড করে ফেললেন, তাহলে ম্যাচিউর ডেটে কিন্তু আপনি কারেকশন ফেস করতে পারেন। এই কথাটা মাথায় রেখে চলবেন। এবং রমজান মাসে আমাদের মার্কেট হিস্ট্রিক্যালি অনেক বেশি হাই রিটার্ন দেয় না, ছোট ছোট ট্রেড অপরচুনিটি দেয়। সো ওইটা যদি আমরা এক্সপেকটেশনের মধ্যে রেখে ওইভাবে অ্যাপ্রোচ করতে পারি, তাহলে হয়তো আমরা মার্কেটের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবো। এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ভিডিও দেখে যদি বিরক্ত লেগে থাকে, আমার অ্যানালাইসিস যদি পছন্দ না হয় বা কোনো পরামর্শ থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওটা আবার যেদিনই তৈরি করি না কেন, ওই কথাগুলোকে সংযুক্ত করে ওগুলোর অ্যান্সার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাস আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।